নমস্কার, আমি যশোধরা রায়চৌধুরী। আমি আজকে একটা ছোট্ট ভিডিও বানাবো। ভিডিওটার বিষয় হলো কল্পবিশ্ব প্রকাশন এবং আমার সম্পর্ক। 2016 সালে কল্পবিশ্ব একটি ওয়েব ম্যাগাজিনের রূপে আত্মপ্রকাশ করেছিল। কল্পবিশ্ব যখন আত্মপ্রকাশ করে তখন কয়েকটি ছেলে, অত্যন্ত তরুণ তারা আমার কাছে আসেন দুটো কারণে। একটা হলো আমার কাছে বেশ কিছু অদৃশ বর্ধনের সম্পাদিত আশ্চর্য পত্রিকার ইস্যু ছিল, সেগুলি তারা স্ক্যানিং করে আপলোড করবেন। সেটা কেন ছিল সেটাই দ্বিতীয় সম্পর্ক। সেটা হলো যে আমার বাবা, আমার পিতৃদেব দিলীপ রায়চৌধুরী, তিনি 1966 সালে খুব অকালে মারা যান। কিন্তু তার আগে 63 থেকে 66 তিনি অদৃশ বর্ধনের বন্ধু ছিলেন এবং প্রেমেন্দ্র মিত্রের পুত্রসম ছিলেন, অত্যন্ত স্নেহধন্য ছিলেন। সম্ভবত প্রেমেন্দ্র মিত্রই তাকে বলেন যে তুমি সাহিত্য বাসনা আছে তোমার, তুমি সাহিত্যিক হতে চাও, কবিতা লিখে সময় নষ্ট করো না, তুমি যেহেতু বিজ্ঞানী তুমি কল্পবিজ্ঞানের কাহিনী লেখো বা বিজ্ঞান ভিত্তিক কাহিনী লেখো। তখন কল্পবিজ্ঞান নামটি হয়নি, কল্পবিজ্ঞান নাম অনেক পরে অদৃশ বর্ধন কয়েন করেন। কিন্তু আমার বাবা 63 থেকে 66 অনেকগুলো গল্প লেখেন এবং প্রেমেন্দ্র মিত্র, অদৃশ বর্ধন, দিলীপ রায়চৌধুরী ও সত্যজিৎ রায়, এই চারজন মিলে বারোয়ারি যে গল্পটি সবুজ মানুষ নামে আকাশবাণীতে প্রচারিত হয়েছিল, সেখানেও অংশগ্রহণ করেছিলেন আমার বাবা। তার থেকে বোঝা যায় যে তিনি কতটা ঘনিষ্ঠ ছিলেন এই বৃত্তের এবং কতটা প্রতিশ্রুতিবান ছিলেন। তো তিনি যখন মারা যান আমার বয়স 11 মাস। আমি আমার বাবাকে সম্পূর্ণ আমার মায়ের রাখা বাবার কাগজপত্র থেকেই আবিষ্কার করেছি এবং আমার মা খুব যত্ন করে আমার বাবার লেখা প্রতিটি বিজ্ঞানভিত্তিক গল্প বা আজকের ভাষায় কল্পবিজ্ঞানের গল্প, সেগুলির কাটিং রেখে দিয়েছিলেন মূল পত্রিকা সহ। এবং সেই মূল পত্রিকাগুলো পিডিএফ হওয়ার পর 2016 সালে, মানে 66 থেকে 16, একটা দীর্ঘ জার্নি আছে এখানে এবং 50 বছরের জার্নি। তারপরে কল্পবিশ্ব প্রকাশনের সঙ্গে আমার নানা রকমের কোলাবোরেশন শুরু হয়। তার একটা দুটো উদাহরণ আমি এখানে পেশ করব। প্রথম উদাহরণ হলো যে সবুজ মানুষ এই বইটি কল্পবিশ্ব প্রকাশন প্রকাশ করে এবং সবুজ মানুষের আদি যে প্রচ্ছদ ছিল সেটির থেকে অনেকটাই সরে এসে এই প্রচ্ছদটিতে একটা কমিক স্ট্রিপের আকারে এই চারজন লেখকের কথোপকথন এবং কিভাবে সবুজ মানুষ তৈরি হচ্ছে একটা অত্যন্ত অভিনব প্রচ্ছদ দিয়ে। এবং এতে শুধু সবুজ মানুষ নেই, তার রেডিওতে পরবর্তীকালে যে শ্রুতি নাটক হয়েছিল সেটির স্ক্রিপ্ট আছে, প্রচুর ফ্যান ফিকশন আছে, এইগুলোকে নিয়ে আলোচনা আছে। এই বইটা অত্যন্ত ভালো একটা বই। এছাড়া আমি একটি বই আজকে দেখাতে পারছি না, আমার কাছে কপি নেই। সেটা হলো আমি নিজে ছোটদের জন্য মূলত, কিছু বড়দের জন্য এবং কিছু অনুবাদ কল্পবিজ্ঞান একসঙ্গে করে অঙ্কিতের বুদবুদ নামে একটি বই করি। সেটিও 2016 বা 17-তে হয়েছিল। তার পরবর্তীতে আমি একটি প্রজেক্ট, ওরা আমাকে ডাকেন, তিনজন আমরা সেই প্রজেক্টে যোগ দিই। সেটা হলো রে ব্র্যাডবেরির ফাউন্ডেশনের থেকে ওরা রে ব্র্যাডবেরিকে বাংলায় অনুবাদ করার জন্য টাকা দিয়ে রাইটস কেনেন এবং আমি, দেবজ্যোতি ভট্টাচার্য এবং অদৃশ বর্ধনের ভাইপো সুমিত বর্ধন, এই তিনজন তিনটি বই অনুবাদ করি। আমি করি মার্শিয়ান ক্রনিকলস, সুমিত বর্ধন করেন দ্য ইলাস্ট্রেটেড ম্যান, যেটার বাংলা হচ্ছে চিত্র বিচিত্র মানুষ, আর দেবজ্যোতি ভট্টাচার্য করেন ফারেনহাইট। এবং এটা একটা খুব ভালো কোলাবোরেটিভ প্রজেক্ট। এই বইটি আমার করতে অত্যন্ত আনন্দ হয়েছে এবং সবচেয়ে বড় কথা, এই বইটি করতে খুব পরিশ্রম হলেও এটার মধ্যে একটা আনন্দ ছিল এবং একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমরা এটি নিয়ে কথাবার্তা বলতাম। যেখানে আটকে যেতাম আমরা পরস্পরকে জিজ্ঞেস করতাম যে এটা কিভাবে করা যায়। এবং রে ব্র্যাডবেরি যেহেতু প্রায় কবিতার মতো লিখতেন ভাষা, তাকে বাংলায় আনতে গিয়ে একটু কাব্যিক ভাষারই ব্যবহার করতে হয়েছে। একই সঙ্গে এটা একটা ভবিষ্যৎ যুগ সম্বন্ধে একটা সাংঘাতিক দারুণ ভালো স্পেকুলেটিভ ফিকশনও বটে। এই বইটির পরে
আমি আরেকটি কোলাবোরেটিভ কাজ করি, সেটা হলো 19 সাল থেকে আমরা মেয়েদের কল্পবিজ্ঞান লেখা নিয়ে চর্চা করি এবং একটি ইস্যু বার করার পরিকল্পনা হয়, যে ইস্যুটিতে মেয়েরা নিজেরা লিখবেন এবং যারা কোনোদিন কল্পবিজ্ঞানের গল্প লেখেননি এমন মহিলা সাহিত্যিক আমার পরিচিত, এবং আরও দুজন সেখানে ছিলেন, দীপ ঘোষ ছিলেন, এবং এই যে যারা এখানে অংশ নিয়েছিলেন তারা প্রত্যেকেই একটি করে নতুন কল্পবিজ্ঞান গল্প লিখে দেন আমাদের। তার মধ্যে থেকে বেছে নিয়ে একটি বই তৈরি করা হয়। বইটির নাম কঙ্কাবতী বিজ্ঞান লেখেনি। এই নামটিও আমার দেওয়া, কারণ এই নামটির মধ্যে একটা মজা আছে। ত্রৈলোক্যনাথ যখন কঙ্কাবতী সিরিজ লিখেছিলেন সেটা একটা ফ্যান্টাসি গল্প, কিন্তু সেটা এক পুরুষ লেখক কঙ্কাবতী নামের একটি মেয়েকে নিয়ে ফ্যান্টাসি লিখছেন। আমরা চাইছিলাম মেয়েরা নিজেরা নিজেদের ফ্যান্টাসি লিখুক, এবং মেয়েদের মধ্যে ফ্যান্টাসি গল্প বলতেই কঙ্কাবতীর নাম মনে পড়ে, তাই বইটির নাম দেওয়া হয়েছিল কঙ্কাবতী কল্পবিজ্ঞান লেখেনি। তার প্রথম খণ্ড বেরিয়েছে 22 সালে, এই বছর তার দ্বিতীয় খণ্ড বেরোবে। কঙ্কাবতী কল্পবিজ্ঞান লেখেনির প্রথম খণ্ড এইটি বেরিয়েছে 22 সালে, এবং এই বইতে একটা আরেকটা মজা হয়েছে। এই বইটির যে প্রচ্ছদ, আপনারা লক্ষ্য করে দেখুন, প্রচ্ছদটি একটা কাঁথা স্টিচের স্টাইলে করা হয়েছে, কিন্তু তাতে যে এলিমেন্টগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো ভবিষ্যৎ যুগের বা কল্পবিজ্ঞানের মোটামুটি যেই ধরনের বিষয় থাকে, মহাকাশযান ইত্যাদি। এই প্রচ্ছদটি কিন্তু অক্সফোর্ডের প্রচ্ছদের পুরস্কার দেওয়া হয়, উজ্জ্বল ঘোষের এই প্রচ্ছদটি সেই পুরস্কার পায় তার পরের বছর। এটা আরেকটা বিরাট গৌরবের জিনিস, এবং সারা ভারতে ওই লিস্ট যখন যায় তখন কল্পবিশ্বর নাম এবং বইয়ের সম্পাদক, সহ সম্পাদক হিসেবে আমার নামও গেছে বলে আমি অত্যন্ত গর্বিত বোধ করি। এটাতে আমরা ছিলাম 3 জন, অঙ্কিতা, যশোধরা রায়চৌধুরী ও দীপ ঘোষ। এবারে যে 2 নম্বরটি বেরোচ্ছে সেটিকে আরও বিস্তৃত করে দেওয়া হয়েছে, সেটিতে বাংলাদেশের লেখকরাও আছেন, এবং এই দুটি বইতেই কিন্তু ভারতীয় লেখকদেরও অনুবাদ আছে। যদিও সেটা পুরোপুরি প্রতিনিধিত্বমূলক আমি বলবো না, কিন্তু 3-4 জন ভারতীয় লেখক আছেন যারা হিন্দিতে বা ইংরেজিতে লেখেন, তাদেরও অনুবাদ আছে। আর এই ধরনের সংকলন এটাই ছিল প্রথম। এরপরে আরও সংকলন হয়েছে এমন, এখানে লীলা মজুমদার এবং আরও আগের যিনি আমাদের পথিকৃৎ ভারতীয় নারীদের মধ্যে বেগম সাখাওয়াত বা রোকেয়া বেগম, তার লেখা সুলতানাস ড্রিমের অনুবাদ দিয়ে এই বই শুরু করা হয়েছে। 1905 সালে রোকেয়া বেগম লেখেন সুলতানাস ড্রিম, যেটাকে আজকের দিনে মনে করা হয় কল্পবিজ্ঞানের সমস্ত ধরনের লক্ষণাক্রান্ত এবং নারীবাদী বাচন, মানে নারীবাদী বয়ান। তো তাকে আমরা স্মরণ করে এই বই শুরু করেছি, এবং এবারে তার দ্বিতীয় খণ্ড হচ্ছে, যা শেষ হচ্ছে একেবারে এখন যারা 30-32 বছর বয়সী বা আরও ছোট তাদের লেখা দিয়ে। এবার বলি কল্পবিশ্বের যে ইমপ্রিন্টটির নাম মন্তাজ, যেটি ব্যবহার করা হয় সামাজিক গল্প উপন্যাসের জন্য, সেটির ব্যাপারে। সেখান থেকে আমার একটি লেখা, এটাও প্রায় 2-3 বছর ধরে লেখা, এটির নাম কমলা রঙের রোদ। কমলা রঙের রোদ বইটি কিন্তু একটি জীবনী উপন্যাস, এটা কল্পবিজ্ঞান নয়, এটা সামাজিক উপন্যাস, কিন্তু এতে ধরা হয়েছে অদৃশবর্ধন থেকে শুরু করে প্রেমেন্দ্র মিত্র, সত্যজিৎ রায়, এরা সত্যিকারের চরিত্র হিসেবে উপস্থাপিত হলেও মূলত আমার পরিবার, আমার বাবা, কাকা, এদের কথা আছে, এবং এদের নামগুলো ব্যক্তিগত কিছু কারণে আমি বানিয়েছি, এবং আমি নিজেই আমার বাবাকে সেভাবে পাইনি, আমি তাকে বড় হয়ে পুনরাবিষ্কার করেছি বলতে গেলে। তো সেজন্য আমি সূর্যশেখর নামে একটি চরিত্র তৈরি করেছি, এবং তার জার্নি, তিনি কিভাবে আশ্চর্য পত্রিকার সঙ্গে যুক্ত হচ্ছেন সেটা নিয়ে তৈরি করেছি আমার এই উপন্যাস। এটি যথেষ্ট ভারিক্কি উপন্যাস এবং এটির দামও বেশ বেশি, 525 টাকা দাম। এটি প্রায় 400 পাতার বই, কিন্তু ইতিমধ্যেই পাঠক মহলে এর খুব সহজ সরল ঢঙে
এর মধ্যে যে একটা 60-এর দশকের ইতিহাস রয়েছে বাঙালির, এবং বিজ্ঞান মনস্কতার ইতিহাস। বাঙালি তখন মূলত প্রথম স্বাধীন প্রজন্ম, যারা বিজ্ঞান পড়ছেন, বিজ্ঞান পড়তে বিদেশে যাচ্ছেন, ফিরে এসে আমাদের দেশে নানান কোম্পানিতে বা সরকারি চাকরি করছেন, তাদের কথা রয়েছে, এবং তারা কিভাবে সাহিত্যের মধ্যে বিজ্ঞানকে চালিয়ে দেওয়ার কাজটি করছেন সেই ইতিহাসটা রয়েছে। একেবারে শেষ প্রজেক্টে চলে আসি। এর মধ্যে আরও কয়েকটি কাজ আছে, সেগুলো আমি এখন দেখাচ্ছি না। আমি ইরানের জোহা কাজেমির একটি বই অনুবাদে আবার একটি বিশ্বের সঙ্গে আমার কাজ, সেটি নাম হচ্ছে সময় যাত্রী, ছোট গল্পের সংকলন। জোহা কাজেমি 1980-র দশকে জন্মেছেন, এক তরুণী বলা যায় তাকে। তিনি এখন আমেরিকাতে থাকেন, আমেরিকায় পড়াশুনো করেন, এবং তিনি বহুদিন ধরে ফার্সি ভাষায় লিখছেন। এখন সম্ভবত ইংরেজিতে লেখেন, কিন্তু এই বইটি ফার্সি থেকে ইংরেজিতে অনুবাদ হয়েছিল, সেইখান থেকে আমি আবার অনুবাদ করেছি। এটি এবারের বইমেলার নতুন বই। এই বইটিতে আছে 9টি গল্প, স্পেকুলেটিভ ফিকশন, ভবিষ্যৎ যুগে মানুষের জীবন কীভাবে পাল্টে যাবে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারে। তার অত্যন্ত মনোরম ভাষায় এবং টান টান উত্তেজনার মধ্যে থ্রিলারের মতো আঙ্গিকে জোহা কাজেমি লিখেছেন, এবং ইরানের জীবন বা ইরানের সমাজের সঙ্গে আমাদের সমাজের হয়তো তফাৎ আছে, কিন্তু খুব বেশি যে তফাৎ নেই সেটা অনুবাদ করতে করতে আমার মনে হয়েছে। অনেক ধন্যবাদ।